ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে আসাদ এডুকেয়ারে স্বাগতম। আমরা আলোচনা করতেছি চলতড়িতের ধারাবাহিক যে গাণিতিক সমস্যাগুলি সেগুলো নিয়ে, এবং আজকে থেকে আমরা আলোচনা করব বিভিন্ন রোধের কারণে যে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের যে মানগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে। এবং আলোচনার সুবিধার্থে বা তোমাদের সুবিধার্থে আমরা প্রথমে একটু সহজ সার্কিট দিয়ে শুরু করছি এবং পর্যায়ক্রমে আমরা একটু বড় সার্কিটের দিকে যাব। সুতরাং তোমরা শুরু থেকেই এই টপিকসটা থেকে ভালো করে একটু খেয়াল করবা, ভালো করে একটু শুনবা, তাহলে আশা করা যায় পরবর্তী যে আমরা সার্কিটটা পাবো সেটা খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা। তাহলে দেখো এই সার্কিটে আমি কি করেছি, এবং এখানে একটা সার্কিট দেয়া আছে যেখানে রোধের মান দেয়া আছে চারটা, R1, R4, R1, R2, R3 এবং R4, এবং এখানে বিভব পার্থক্যের মান দেয়া আছে পুরো সার্কিটে 20 ভোল্ট। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ওই সেম প্রশ্ন, তুল্যরোধটা কত, এবং সেকেন্ড যে কোশ্চেনটা তা হচ্ছে প্রতিটি রোধের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ এবং কি পরিমাণ কারেন্ট যায়, প্রতিটাই বের করতে হবে। তবে এই আলোচনা করার পূর্বেই আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমি তোমাদের যখন বেসিক আলোচনা করেছি, তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, এটার বেসিক থিওরি পার্ট 2 তে তোমরা অবশ্যই দেখবে। সেক্ষেত্রে আমি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর জন্য কিছু কথা বলেছিলাম। কথাগুলো এমন ছিল যে আমরা যদি সিরিজ সার্কিটে সলভ করতে যাই সেক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয়, কারেন্ট ভাগ হয় না সিরিজ সার্কিটে, আর প্যারালাল সার্কিটে কারেন্টই ভাগ হয়, ভোল্টেজ ভাগ হয় না। সেই টপিকসটা আমাদের এই 2 নম্বর প্রশ্ন সলভ করার জন্য খুব খুব কার্যকর। তা আমরা প্রথমে 1 নম্বর থেকে সলভ করি। আমি আশা করি যে 1 নম্বর হয়তো তোমরা অনেকেই পারবা, কারণ আমাদের গত 2 ভিডিওতে আমরা তুল্যরোধ নিয়েই কথা বলেছি। তাহলে আমরা একটু দেখি 1 নম্বর থেকে শুরু করি আলোচনার সুবিধার্থে। আমরা দেখতে পাচ্ছি যে তুল্যরোধের ক্ষেত্রে কারেন্টটা এই দিক দিয়ে যাওয়ার সময় R1 পাচ্ছে, তারপরে R2, এবং এই ক্ষেত্রে যাওয়ার এই জায়গায় যাওয়ার পরে দুইটা জায়গায় এই বিন্দুতে আর এই বিন্দুতে দুইটা তারে বিভক্ত হচ্ছে, এবং এই দুইটা রোধ এসে এই জায়গায় জয়েন্ট হয়েছে, অর্থাৎ এই দুইটা R3 এবং R4 এদের জন্য এটা হচ্ছে একটা সাধারণ বিন্দু, এটা হচ্ছে একটা সাধারণ বিন্দু। অবভিয়াসলি R3 এবং R4 সমান্তরালে আছে। তাহলে আমরা লিখবো R3, 4 এর জন্য আমরা কিভাবে পাচ্ছি, R3 এবং R4 সমান্তরালে আছে, যেখানে R3 এর মান হচ্ছে 2 ইনভার্স আর R4 হচ্ছে 8 ইনভার্স। তোমরা ক্যালকুলেটরে করে দেখো এর মানটা কত আসে। এর মানটা অ্যাকচুয়ালি আসবে 2 ইনভার্স প্লাস 8 ইনভার্স এবং পুরোটার উপরে ইনভার্স, ভ্যালু আসবে 1.6। তাহলে এটার আমরা মান পাচ্ছি 1.6 ওহম। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সলভ। এবং এর পরে যদি আমরা টোটাল RT বের করতে চাই, কারণ এই পুরাটাই আবার শ্রেণীতে আছে, সেক্ষেত্রে হবে R1 প্লাস R2 প্লাস R3, 4। R1 এর মান ছিল 4, R2 এর মান ছিল 5 এবং এইটার মান হচ্ছে 1.6। তাহলে যোগ করলে হবে 10.6 ওহম, 10.6 ওহম। এটা হচ্ছে টোটাল এই বর্তনীর তুল্যরোধ। আমরা 1 নম্বরটা খুব ইজিলি সলভ করতে পারলাম। এখন আমরা 2 নম্বর প্রশ্ন সলভে আসি। এই 2 নম্বরটা সলভ করার আগেই আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটের জন্য আমাদের বিভবের মানটা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কি পরিমাণ কারেন্ট আছে, পুরো বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে সেই কথা বলা হয়নি। তাহলে আমরা শুরুতেই পুরো বর্তনীর জন্য I এর মানটা বের করে নেই। I এর মান হচ্ছে V/R। এখানে V এর মান হচ্ছে 20 এবং R এর মান হচ্ছে 10.6। তাহলে এটা যদি আমরা করি তাহলে মান আসবে আমাদের 20 ভাগ 10.6, 1.88 অ্যাম্পিয়ার। এই তড়িৎ প্রবাহটা পাওয়া যাচ্ছে পুরো বর্তনীর জন্য। এখন আমরা একটু ভালোভাবে খেয়াল করি আমাদের সার্কিটে কি হচ্ছিল। কারেন্টটা প্রথমে এই দিক দিয়ে যাওয়ার সময় প্রথমে এইটা পাচ্ছে,
এবং আমরা যখন সলভ করি তখনও দেখতে পেলাম যে R1 R2 এবং R3 4 এই তিনটা একসাথে সিরিজ আকারে আছে, শ্রেণীতে আছে। তার মানে এই পুরোটাকে যদি আমরা একটা বিবেচনা করি আর এটাকে যদি একটা থাকে, এটা যদি একটা থাকে, এই তিনটা হয়ে যায় শ্রেণী। শ্রেণীর ক্ষেত্রে আমরা কি রুলস জানি? শ্রেণীর ক্ষেত্রে আমরা রুলস জানি, এখানে ভোল্টেজ ভাগ হয়, কারেন্ট ভাগ হয় না। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট এখান থেকে যাচ্ছে, যে পরিমাণ কারেন্ট এখান থেকে যাচ্ছে, R1 ও সেই পরিমাণ কারেন্ট পাবে, R2 ও সেই পরিমাণ কারেন্ট পাবে, এবং এই যে পুরাটাই, এটা পুরাটাই আবার ওই পরিমাণ কারেন্ট পাবে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে আমি টোটাল বর্তনীর জন্য আই এর মান পেয়েছি কত, 1.88 এম্পিয়ার। এই কারেন্টটা এখান থেকে যাচ্ছিল, যাওয়ার পর প্রথমে একটা R1 পাচ্ছে, এবং R1 পুরো সার্কিটের সাথে শ্রেণীতে সংযুক্ত আছে। শ্রেণীতে কারেন্ট ভাগ হয় না। অর্থাৎ আমি যদি বলি যে I1 এর মান হচ্ছে 1.88 এম্পিয়ার, কারণ এখানে কোনো কারেন্ট ভাগ হয়নি। আবার তুমি দেখো R2 তে যখন যাচ্ছে তখনও সেটা শ্রেণীতে আছে, তার মানে R2 তেও এই I2 এর মানটা ওটাই থাকবে, 1.88 এম্পিয়ারে থাকবে, এবং I যে 3 4 এই পুরাটার মধ্যে 1.88 এম্পিয়ারই যাবে। অর্থাৎ এখানে 3 এবং 4 মিলে যদি আমরা একটা সার্কিট চিন্তা করি যার তুল্য রোধ ছিল 1.6 ওহম, সেখানে টোটাল কারেন্ট গেছে 1.88 এম্পিয়ার। আচ্ছা, আমরা I1 এর মানটা ইউনিক পেয়ে গেছি, I2 এর মানটাও ইউনিক পেয়েছি, I3 4 এর মানটা ইউনিক পাইনি। এটা আমরা একটু পরে করি। এখন আমাদের যেহেতু বিভব পার্থক্যের মানও বের করতে বলেছিল, তাহলে আমরা V1 এবং V2 বের করতে পারি কিনা একটু খেয়াল করি। আমাদের আবার আমরা শ্রেণীতে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যে যাই। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য ছিল যে এখানে ভোল্টেজ ভাগ হবে, ভোল্টেজটা ভাগ হবে। অর্থাৎ এখানে যে 20 ভোল্ট যে আমাদের এখান থেকে যাচ্ছিল, 20 ভোল্টের মধ্যে R1 কিছু পরিমাণ ভোল্টেজ পাবে, R2 কিছু পরিমাণ ভোল্টেজ পাবে, এবং এই যে 3 4 মিলে যখন একটা সার্কিট আছে এখানে কিছু পরিমাণ ভোল্টেজ পাবে। তাহলে ভোল্টেজ যেহেতু ভাগ হচ্ছে, তাহলে কি পরিমাণ ভাগ হচ্ছে সেইটা আগে আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমরা যে ওহমস লটা জানি, V ইকুয়াল IR, সেই ফর্মুলা দিয়েই করতে হবে। অর্থাৎ আমরা যদি দেখি যে V1 এর ক্ষেত্রে V1 এর সূত্র তাহলে কি হবে, IR1। এক্ষেত্রে তোমরা দেখো যে V1 মানে R1 রোধের জন্য যে ভোল্টেজটা আমরা পাবো তা হবে কি I1R1 হিসেবে, I1 R1 ও হয়, কিন্তু তোমরা দেখছো যে I এর মানও যতটুক, I1 এর মানও ততটুক, I2 এর মানও ততটুকু। অর্থাৎ IR1 দিলে অসুবিধা নেই, কারণ ওখানে কারেন্টটা ভাগ হয় নাই। তাহলে I এর মান হচ্ছে আমাদের 1.88, এবং R1 এর মান ওখানে দেওয়া আছে 4। এই যে ভোল্টেজটা আমরা ওখান থেকে পাবো, সেই ভোল্টেজটাই ওই R1 এর মধ্য দিয়ে যাবে, এবং এর মানটা আসবে 1.88 গুণন 4, 7.52 ভোল্ট। এই ভোল্টেজটা শুধুমাত্র এই জায়গাতেই যাবে। তাহলে R1 এর জন্য আমরা I1 ও পেয়ে গেলাম, V1 ও পেয়ে গেলাম। এখন আমরা V2 তে আসি, সেম প্রসেসে V2 হচ্ছে IR2। এক্ষেত্রে I এর মান হচ্ছে 1.88 এবং R2 এর মান হচ্ছে 5, এবং পুরাটাই আসবে ভোল্টেজে। এবং এক্ষেত্রে যদি আমরা গুণ করে দেখি, এটার মান আসবে 9.4 ভোল্টেজ। তাহলে আমরা V1 এ কি পরিমাণ কারেন্ট গেছে এবং কি পরিমাণ ভোল্টেজ গেছে আমরা বের করতে পেরেছি। R2 এর মধ্যে কি পরিমাণ কারেন্ট গেছে, কি পরিমাণ ভোল্টেজ গেছে, এটাও আমরা বের করতে পেরেছি। এখন R3 4 এই পুরোটার জন্য কি পরিমাণ ভোল্টেজ আসে আমরা একটু চেক করব। তার আমরা যখন V34 এর কথা বুঝবো, তখন আমাদের ফর্মুলাটা হবে R34। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ আমি কিন্তু 3 4 এবং 3 4 কে আলাদা এখনো করি নাই, কারণ এই দুইটা সমান্তরালে ছিল। আমি আগেও যখন তুল্যরোধ যখন বের করি তখনও ওদেরকে আলাদাভাবেই বের করেছি, একসাথে করতে পারি নাই। এখনো আমরা একসাথে করব না, আলাদাভাবেই
এখনো করতে পারবো না, একসাথেই আমরা করব। তাহলে এক্ষেত্রে আই এর মান ছিল 1.88 এবং R34 এর মান ছিল 1.6 এবং এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের ভ্যালুটা আমরা পাবো 1.6, ভ্যালু পাবো 3.008। এই ভ্যালুটা আমরা পেয়েছি। দেখো V1 এ গেছে 7.52 ভোল্ট, V2 তে গেছে 9.4 ভোল্ট এবং V34 এ গেছে 3.008 ভোল্ট। তোমরা যদি একটা বিষয় খেয়াল করো যে এখানে টোটাল ভোল্টেজটা ছিল 20 ভোল্ট, তোমরা যদি V1, V2 এবং এই ভোল্টেজটা তিনটা যদি যোগ করো দেখো যে 20 ভোল্ট হবে, কারণ এই 20 ভোল্টই তিনটা জায়গায় ভাগ হয়েছে। আশা করা যায় বুঝতে পেরেছো। কারণ এরা ছিল শ্রেণীতে V1, V2 এবং V34, এই পুরাটাই ছিল শ্রেণীতে এবং শ্রেণীর ক্ষেত্রে যেহেতু ভোল্টেজটা ভাগ হয় আমরা ভোল্টেজটা ভাগ করে দিয়েছি। আচ্ছা, এবার আমরা আসি 3-4 আলাদা করে বের করার জন্য। এখন আমরা পেলাম এই জায়গাটায় একটু ভালো করে চিন্তা করো যে এই জায়গাটার ক্ষেত্রে আমরা কি পাইলাম। এই জায়গার ক্ষেত্রে আমরা আই এর মান পেয়েছি 1.88, এই জায়গাটায় আই এর মান পাচ্ছি আমরা 1.88 এবং এই জায়গাটায় আমরা ভোল্টেজ পেয়েছি 3.008 ভোল্ট। এই দুইটা রোধ পরস্পর সমান্তরালে আছে। এবার একটু সমান্তরালের বৈশিষ্ট্যতে আমরা যাই। সমান্তরালের বৈশিষ্ট্যতে বলা ছিল ওখানে কারেন্ট ভাগ হবে, ওখানে কারেন্ট ভাগ হবে কিন্তু ভোল্টেজ ভাগ হবে না। অর্থাৎ এখানে যে পরিমাণ ভোল্টেজ আসছে এই ভোল্টেজটা এর মধ্যেও থাকবে, এর মধ্যেও থাকবে, ভোল্টেজটা কখনো ভাগ হবে না। কিন্তু এখানে যে পরিমাণ কারেন্ট আসছে সেই কারেন্টটা এই কিছু অংশ পাবে, এই কিছু অংশ পাবে। তাহলে এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি 3.008 ভোল্ট, এই ভোল্টেজটা এখানে আসছে, আসার পর দুইটা যখন ভাগ হয়ে যায় এই ভোল্টেজটা দুইজনে সমানভাবে পায়, ভোল্টেজটা ওইটাই পাই, কারণ আমরা ভোল্টেজ ভাগ হয় না, এটাই আমরা জানি সমান্তরালে। তাহলে আমরা বলতে পারবো যেহেতু R3 ও R4 সমান্তরাল সেহেতু V3 এবং V4 এর মানটা ওটাই হবে। অর্থাৎ কেউ ভোল্টেজটা ভাগ করে নেয়নি, যেই পরিমাণ ভোল্টেজে এখানে আসছে দুইজনে ওই ভোল্টেজটাই পাইছে। যেমন করে কারেন্ট ভাগ হয়নি ঠিক তেমন করে এখানে ভোল্টেজ ভাগ হয়নি। তোমাদের মনে অনেকেই কনফিউশন যে আমরা 20 ভোল্ট নিয়ে কেন কাজ করতেছি না। অ্যাকচুয়ালি 20 ভোল্ট তো এ পুরাটাই পায় নাই, এ পাইছিল শুধুমাত্র 3 ভোল্ট, এই কারণে তারা 3 ভোল্টেজটা সমান করে নিয়ে নিয়েছে। এখন আমরা যদি কারেন্টের দিকে আসি যে কি পরিমাণ বিদ্যুৎ পেয়েছে, তাহলে আমরা যদি I3 এর কথা চিন্তা করি তাহলে I3 হচ্ছে I ইকুয়াল V বাই R, তাহলে V বাই R3। এখানে V এর জায়গায় মানটা আমি কত বসাবো? এই জায়গায় আমরা চিন্তা করি এই V বলতে কি বোঝায়? এই V বলতে বোঝায় এই যে পুরো সার্কিটটা যেই সমান্তরাল বর্তনীতে কি পরিমাণ ভোল্টেজ আসছে সেই ভোল্টেজের মান। তাহলে এই জায়গায় ভোল্টেজ আসছিল আমরা দেখতে পাচ্ছি 3.008 ভোল্ট। তাহলে আমরা এই V এর মানটা এখানে বসিয়ে দিব 3.008 এবং R3 এর মান ওখানে আমরা পেয়েছি 2। এটা আমরা যদি ভাগ করে দেখি তাহলে আমরা পাবো 1.504 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা গেছে I3 এর মধ্যে। তাহলে I4 এর মধ্যে কারেন্টটা কিভাবে বের করব? সেম প্রসেস। I4 এর মধ্যে আমরা কারেন্ট ভাগ করব 34 ডিভাইডেড বাই R4 অর্থাৎ 3.008 এবং R4 এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 8। এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 3.008 ভাগ 8, ভাগ করলে আসছে 0.376 অ্যাম্পিয়ার। তাহলে I3 এর মধ্যে কারেন্ট গেছে 1.504 এবং I4 এর মধ্যে গেছে 0.376। তোমরা যদি এই দুইটা যোগ করো তাহলে 1.88 পেয়ে যাবা। কারণ
1.88 এম্পিয়ার এই জায়গা পর্যন্ত আসছিল, আসার পরে দুইটা ভাগ হয়ে গেছে, এবং যখন এই দুইটা ভাগ হয় তখন এ পাইছে এত এম্পিয়ার, এ পেয়েছে 0.376 এম্পিয়ার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিভাবে ধারাবাহিকভাবে অ্যান্সারটা করলাম। তো আমি একটু অ্যানালাইসিস প্রক্রিয়ায় যাই যে আমরা আসলে অ্যানালাইসিস করলাম কিভাবে বা কি অ্যানালাইসিস করলাম। আমরা প্রথমে চেক করব যে কারেন্টটা কোথা থেকে বের হয়েছে বা এর সোর্সটা কি। এর সোর্সটা হচ্ছে এই জায়গায়। আমরা চাইলেই এই পাশ থেকে ম্যাথটা করতে পারবো না, আমরা ম্যাথটা করব এই পাশ থেকে। কারেন্টটা প্রথমে এই যে এই দিক দিয়ে যাচ্ছিল, অর্থাৎ এটা শ্রেণীতে ছিল, কারেন্ট ভাগ হয়নি, এ কারণে R1 এবং R2 ওই সেম পরিমাণ কারেন্ট পেয়েছে, এবং এই পুরো সার্কিটটা যেটা সমান্তরালে ছিল, সমান্তরাল মানে কি ওদেরকে একটা বিবেচনা করা যায়, আমরা একটা বিবেচনা করেছি, সেটা হচ্ছে R34। তাহলে এরা পেয়েছে I34 পরিমাণ অ্যাম্পিয়ার কারেন্ট এটা পেয়েছে। এখন আমরা যেহেতু জানি যে এটা শ্রেণীতে আছে এবং শ্রেণীতে ভোল্টেজ ভাগ হয়, কি পরিমাণ ভোল্টেজ ভাগ হয় সেটাও আমরা বের করলাম। V ইকুয়াল IR1, V2 ইকুয়াল IR2 এবং V34 ইকুয়াল IR34। এখানে 34 কেন করেছি? কারণ আমরা এখন পর্যন্ত আলাদা করতে পারিনি, আমরা তাদেরকে একসাথে বিবেচনা করেছিলাম। এখন যেহেতু একসাথে বিবেচনা করার পরে তাদের প্রত্যেকের কারেন্ট এবং ভোল্টেজটা বের করলাম, তাহলে এখন আলাদা করে কারেন্ট আর ভোল্টেজটা বের করতে পারবো। যেহেতু এটা সমান্তরালে আছে, আমরা জানি সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজ ভাগ হয় না, এ কারণে এখানে যে ভোল্টেজটা আসছিল 3.008 ভোল্ট, এই ভোল্টেজটা এও পেয়েছে, ভোল্টেজটা ভাগ হয়নি, কিন্তু কারেন্ট ভাগ হবে। কি পরিমাণ কারেন্ট এখানে আসছিল? কারেন্ট আসছে 1.88 এম্পিয়ার, তার মধ্যে এ কিছু অংশ পাবে, এই কিছু অংশ পাবে, এবং সেই প্রসেসটা হচ্ছে I ইকুয়াল V বাই R। এভাবে আমরা প্রত্যেকের কারেন্ট এবং ভোল্টেজটা বের করতে পারলাম। সার্কিটটা খুবই সহজ। এই প্রক্রিয়ায় জাস্ট তোমাদেরকে অ্যানালাইসিস ক্ষমতাটাই বাড়াইতে হবে। তোমরা যদি একটু অ্যানালাইসিস করো সার্কিটটা, কোথায় শ্রেণী আছে, কোথায় সমান্তরাল আছে, কোথায় কারেন্ট ভাগ হলো, কোথায় ভোল্টেজ ভাগ হলো, তাহলেই তোমরা কেবল এই সার্কিটটা একদম সুন্দরভাবে তোমরা অ্যান্সারটা বের করতে পারবা। আশা করা যায় বুঝতে পেরেছো। তোমাদের যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টস বক্সে, এবং আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিতে। এবং আমি বারবার বলি যে আমাদের এই সার্কিটগুলো প্রবলেমের বাইরেও যদি তোমরা কোনো সার্কিট প্রবলেম পেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সেই ভিডিওতেও আমরা তুল্য রোধের একটু জটিল সার্কিট নিয়ে আমরা কথা বলবো। সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।